আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আন্তর্জাতিক কূটনীতিতে একটা বিখ্যাত উক্তি আছে, পৃথিবীর কোনো দেশই চিরস্থায়ী বন্ধু নয়, আবার কোনো দেশই চিরস্থায়ী শত্রু নয়। সম্পর্কের মাঝে আন্তর্জাতিক কূটনীতিতে যা থাকে তা হলো স্বার্থ। স্বার্থের কারণেই এক দেশ আরেক দেশের বন্ধু হয়, আবার স্বার্থের কারণেই এক দেশ আরেক দেশের শত্রু হয়। যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতিতে এই থিওরি যেন আবারও প্রমাণ করলো। খুব একটা আগের কথা নয়, মাত্র কয়েকদিন পূর্বের কথা। ওমান উপসাগরে ভারতের একটি জাহাজে যুক্তরাষ্ট্র হামলা করেছিল। যুক্তরাষ্ট্রের সেটকমের হামলার কারণে ওই সময় ২৪ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৩ জন নিহত হন। এই ঘটনা যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কে খুব ভালোই তোলপাড় তৈরি করেছিল। ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল এবং কূটনীতিকভাবে প্রতিবাদপত্র দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে আর হবে না, ভারতের কোনো জাহাজে আক্রমণ করা হবে না, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এই প্রতিশ্রুতি দেওয়ার ২৪ ঘন্টা না পেরোতেই ওমান সাগরের উপকূলে নতুন করে আরেকটি ভারতের জাহাজে শক্তিশালী মিসাইল হামলা করেছে যুক্তরাষ্ট্র। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে ভারতের যে জাহাজটির উপর হামলা করেছে যুক্তরাষ্ট্র, সেই জাহাজটির নাম হলো এমবি জলবীর। মূলত একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ এটি, যা আন্তর্জাতিক সমুদ্রে বিটুমিন বা অ্যাসফল্ট পরিবহন করে থাকে। ২০২৬ সালের জুন মাসের ১২ তারিখের দিকে ওমান উপকূলে এই জাহাজটি আক্রমণের শিকার হয়। দেখুন, এই জাহাজটি আফ্রিকান দেশ গিনি বিসাওয়ের পতাকায় আন্তর্জাতিক সাগরে চলাচল করছিল। তবে আন্তর্জাতিক নৌ বাণিজ্যের নিয়ম অনুযায়ী এটি একটি ফরেন ফ্ল্যাগড বা বিদেশি জাহাজ হলেও এর ক্রু কিন্তু নাবিক ছিল সম্পূর্ণভাবে ভারতীয়। ২০ জন ভারতীয় নাবিক অবস্থান করছিলেন আক্রমণের সময় এই জাহাজটিতে, তেমনটা নিশ্চিত হওয়া গেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, জাহাজটির নিরাপত্তার দায়িত্বে এবং কারিগরি ব্যবস্থায় রয়েছে ভারতের মুম্বাইয়ের যে চেম্বুর ভিত্তিক কোম্পানি রয়েছে, গুলিয়ন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা জানা যায়, যুক্তরাষ্ট্রের অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচি এই জাহাজটির যে ইঞ্জিন রুম রয়েছে, সেই ইঞ্জিন রুম লক্ষ্য করে শক্তিশালী হেল ফায়ার মিসাইল নিক্ষেপ করে এবং এই হেল ফায়ার মিসাইল নিক্ষেপের কারণে ইঞ্জিন রুমের যে পিছনের অংশ সাথে সাথেই কিন্তু ধ্বংস হয়ে জাহাজটি বিকল হয়ে সমুদ্রে দাঁড়িয়ে যায়। এবং জরুরি ভিত্তিতে সহযোগিতার জন্য এই জাহাজটির ক্রুদের পক্ষ থেকে যখন সহযোগিতার আবেদন করা হয়, তখন স্থানীয়ভাবে ওমান উপকূল থেকে ওমানের যে নৌবাহিনী রয়েছে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে এমনটা শোনা যায়। যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর পূর্বেও যেই ভারতের জাহাজে আক্রমণ করা হয়েছিল, সাথে সাথে কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। তবে পরবর্তী সময় ভারতের পক্ষ থেকে জানানো হয় সেই পূর্বের হামলায় ২ জন নিহত এবং ১ জন নিখোঁজ হয়েছিলেন। এখনকার হামলাও হয়তো আনুষ্ঠানিকভাবে এখন তথ্য জানানো হচ্ছে না, তবে কিছুক্ষণ পরই আমরা পরিষ্কারভাবে জানতে পারবো ক্ষয়ক্ষতির বিষয়কে কেন্দ্র করে। ভারতের সঙ্গে ইরানের আনুষ্ঠানিকভাবে তেল রপ্তানি বা অন্যান্য তেলজাত পণ্যের রপ্তানির যে বাণিজ্যের বিষয়, সেখানে আনুষ্ঠানিকভাবে বড় ধরনের সম্পর্কের কোনো ঘোষণা নেই। তারপরও বর্তমানে ভারতীয় পরিচালিত জাহাজগুলো একে একে ইরানের বন্দরের দিকে যেতে চাচ্ছে বা তারা যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরপর ২টি ভারতের জাহাজে আক্রমণ হলো। প্রশ্ন হচ্ছে যে ভারতের যে জাতীয় তেল নিরাপত্তা, সেখানে কি ইরান থেকে গোপনে বিপুল পরিমাণের তেল আমদানি করছে? যে বিষয়গুলো পরিষ্কার হওয়ার পরই যুক্তরাষ্ট্র এখন তার হেলিকপ্টার থেকে যে মিসাইল হামলার বিষয় তা ত্বরান্বিত করেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, পূর্বে বিভিন্ন জাহাজে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র তার যে যুদ্ধবিমান রয়েছে এবং হেলিকপ্টার রয়েছে তার গুলি ব্যবহার করত। তবে এখন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তার যে AGM-114 যে হেল ফায়ার মিসাইল রয়েছে, এন্টি ট্যাঙ্ক মিসাইল, সেটি ব্যবহার করছে। অনেকেই কিন্তু বলছেন, যেহেতু বর্তমানে হরমুজ প্রণালীতে প্রবেশ করতে পারছে না বা ঝুঁকিপূর্ণ এই অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচির জন্য ইরানের মিসাইল দ্বারা ভূপাতিত হতে পারে। এর পূর্বেও একটি হয়েছে। এই জন্যই কিন্তু ৮ থেকে ১২ কিলোমিটার রেঞ্জের যুক্তরাষ্ট্রের এই মার্কিন যে নিখুঁত অস্ত্র রয়েছে, গাইডেড মিসাইল যে হেল ফায়ার, তা ব্যবহার করা হচ্ছে।
এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, ভারতের জাহাজে যে হেলফায়ার মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে সেই মিসাইলগুলোর ওজন প্রায় 49 কেজি বা 100 পাউন্ডের মতো। এর ওয়ারহেড বা বিস্ফোরণের অংশের ওজন প্রায় 9 কেজির মতো। এটি শব্দের থেকেও দ্রুত গতিতে চলে। এর সর্বোচ্চ গতি ম্যাক 1.3, অর্থাৎ প্রতি ঘন্টায় 1600 কিলোমিটারের মতো। উৎক্ষেপণের পর লক্ষ্যবস্তু কিছু বুঝে ওঠার আগেই এটি নিখুঁতভাবে আঘাত করতে পারে এবং বিভিন্ন মডেল অনুযায়ী এর রেঞ্জ একাধিকভাবে পরিবর্তন হয়। তবে সবথেকে আধুনিক যে মডেল রয়েছে সেটি প্রায় 11 থেকে সর্বোচ্চ 12 কিলোমিটার দূরে চলন্ত যে টার্গেট রয়েছে সেখানে হিট করতে পারে। দেখুন, ভারতের জাহাজে নতুন করে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের এই হামলার পর অভ্যন্তরীণভাবে ভারতের সরকার ব্যাপকভাবে রাজনৈতিক সংকটে এবং সমালোচনার মুখে পড়েছে। দেখুন, ভারতীয় কংগ্রেস বর্তমান ক্ষমতাসীন বিজেপির এই দুর্বল যে পররাষ্ট্রনীতি রয়েছে তার কঠিন সমালোচনা করেছে। যে ভারতীয় নেভির উপস্থিতি পাশাপাশি থাকা সত্ত্বেও একের পর এক ভারতীয় জাহাজকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র এবং এর বিরুদ্ধে শক্তিশালী কূটনীতিক কোনো পদক্ষেপ ভারতের বর্তমান সরকার নিতে পারছে না, এমন সমালোচনা করছে বর্তমান বিরোধী দল। দেখুন, একদিকে যখন ভারতের দ্বিতীয় জাহাজে যুক্তরাষ্ট্র মিসাইল হামলা করেছে তার হেলফায়ার মিসাইল দিয়ে, ঠিক অপরদিকে যুক্তরাষ্ট্রের সেটকম দাবি করছে যে ইরানের উপকূল থেকে বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টা করা হয়েছিল। যে ড্রোন হামলার প্রচেষ্টায় উৎক্ষেপিত 2টি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে এমনটা দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজ তাদের সংবাদে দাবি করছে শুক্রবার রাতের দিকেই এই হামলার প্রচেষ্টার সাথে সাথেই ইরানের এই ড্রোনগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে প্রশ্ন হচ্ছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যে প্রশাসন রয়েছে এবং তাদের যে মন্ত্রিমণ্ডল রয়েছে তারা কিন্তু দাবি করছে ইরানের সঙ্গে সমঝোতার আলোচনা অনেক দূর অগ্রগতি হয়েছে এবং বর্তমানে হামলা পাল্টা হামলার কোনো ঘটনা ঘটছে না। ঠিক এমতো অবস্থায় হঠাৎ করে কেন এই ড্রোন হামলা হলো আর কিভাবে যুক্তরাষ্ট্র ড্রোনগুলো প্রতিহত করলো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র একটি বলতে পারেন অনেকটা ধোঁয়াশার মধ্যেই প্রথম থেকেই যাচ্ছে। দুই পক্ষই দাবি করছে যুদ্ধবিরতির মধ্যে রয়েছে, আবার দুই পক্ষই একে অন্যকে হামলা করছে। আবার দুই পক্ষই দাবি করছে যে এই হামলা কোনো আক্রমণাত্মক বিষয় নয়, আত্মরক্ষামূলক। এখন আত্মরক্ষামূলক হামলাই যদি হয়, সেই হামলায় ক্ষয়ক্ষতিও যদি হয়, তাহলে সেটি আর আত্মরক্ষামূলক বা যুদ্ধবিরতির যে চুক্তির শর্ত রয়েছে তা কি করে বজায় থাকে? বিষয়গুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, এই যে হামলা এবং পাল্টা হামলার ঘটনা, এই সকল কিছুই হলো আলোচনার টেবিলে দর কষাকষিতে নিজের অবস্থান শক্তিশালী দেখানোর একটি প্রক্রিয়া, যেটি দুই দেশ মানে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই দেশই প্রচেষ্টা চালাচ্ছে। দেখার বিষয়ে এই দর কষাকষির চূড়ান্তভাবে প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কে লাভবান হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফিজ।